চিঠি দিলাম লিখে মনের কথা আজ তোমাকে, দেখো যেন কেউ দেখে না। মন মানে না আমার, মন মানে না, মন মানে না আমার, মন মানে না। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে গানটা কেন গাইলাম আমি জানি, আর কাউকে বোঝাতে হবে না। হ্যাঁ, একটা চিঠি এসে গেছে, ফাইনালি চিঠিটা এসে পৌঁছেছে। যে চিঠিটার কথা আমরা শুনছিলাম, আমরা আলোচনা করছিলাম, এই নিয়ে অনেক কথা হয়ে গেছে, কেন আসছে না, কি জন্য আসছে না, কে লুকিয়ে রেখেছে, কোথা থেকে লুকিয়ে রেখেছে, চেপে দিয়েছে, এরকম আমরা অনেক কথা শুনেছিলাম। ফাইনালি কতদিন চাপবে, ছাপার কাজ বেশি দিন চলে না। তো যাই হোক, তো চোপার চিঠি এসেছে। তো আজকে সেই জন্যই এই গানটা দিয়ে শুরু করলাম। আমার ভীষণ প্রিয় গান একটা, আমি জানি অনেকের এখন অনেক স্মৃতি হয়তো তাজা হয়ে উঠবে। তো মন মানে না সিনেমার এটা হচ্ছে টাইটেল ট্র্যাকের গান। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সন্দীপের ভিডিও থেকেই জানলাম যে চিঠি এসছে। তো সবার আগে ভিডিওটা শুরু হলো যখন বাড়িটা দেখালো, বাড়ির কালারটা এত সুন্দর লাগছে। সবাই মোটামুটি আমি ওর কমেন্ট বক্সেও দেখেছি, সবাই মোটামুটি বলেছে যে ভীষণ সুন্দর লাগছে। সত্যি কথা বলতে আমি যখন বাড়িটা দেখছিলাম মনেই হচ্ছিল, এই কথাটা অনেকে লিখেছে কারণ সব মিলে গেছে, আমারও মনের মধ্যে একই কথা এসছে। মনে হচ্ছে যে যেন এক টুকরো আকাশ। হ্যাঁ, আকাশের যেমন এক এক জায়গায় এক এক রকম নীল, আর ওই বর্ডারগুলোর মধ্যে যে একটা ডিপ গ্রে দিয়েছে, এই আমার খানিকটা কোটের কালারের যে ডিপ গ্রেটা দিয়েছে, সেই গ্রে কালারটা মনে হচ্ছে যখন কালো মেঘ জমে যায়, বেশ মেঘ জমে যায় যখন, তখন যে কালারটা আসে ঠিক সেরকম কালার লাগছিল না, ভীষণ সুন্দর লাগছিল। তো যাই হোক, এরকমই কালারটা হতে থাক, ভালো লাগবে দেখতে বাড়িটা। তো আজকে ভাবছিলাম যে প্রত্যেক বাড়িতে মানুষ প্রত্যেকের বাড়ির একটা করে নাম দেয়, কেউ তাদের বাবা মায়ের নাম দিয়ে এই ভিলা, এই ভবন, হ্যাঁ, এই ধরনের এরকম নাম দেয়। তো প্রত্যেকটা বাড়ির একটা নাম থাকা উচিত। তো সেই জন্য আজকে যখন সন্দীপের বাড়িটা আমি দেখছিলাম, আমার মনে হচ্ছিল ওর বাড়িটা নাম, মানে এরকম যদি আমার একটা বাড়ি হতো, আমি ওই বাড়িটার নাম রাখতাম নীল নির্জনে। এত সুন্দর লাগে, মানে পুরো নীল, চারদিকে নীল, নীলিমায় নীল, তার মধ্যে যদি বাড়িটার নাম নীল নির্জনে হয়, সুন্দর একটা গেট হবে, চারদিকে পাঁচিল ঘেরা, ওদের যতটা জায়গা সুন্দর পাঁচিল ঘেরা, বাউন্ডারি, উঁচু বাউন্ডারি, তার মধ্যে দারুণ সুন্দর একটা গেট, আর তার বাইরে সুন্দর শ্বেত পাথরের একটা নেম প্লেট থাকবে, যার এক পাশে লেখা থাকবে নীল নির্জনে, আর এক পাশে লেখা থাকবে মিত্রজ। হ্যাঁ, যারা মিত্র আছে সেই সব মিত্রদের নাম, অবশ্যই মেসমশাইয়ের নাম আগে, তারপর শিলাদেবী, তারপর সন্দীপের পরে আরও একজনের নাম হতেও পারতো। তো যাই হোক, তারপর কৃষাণু, তো তার নাম, এরকম সবার নাম থাকবে, বা শুধু মিত্রজ লেখা থাকবে, আর তার একপাশে লেখা থাকবে, কারণ বাড়ির তো দুপাশে দুটো থাম্বা হয়, একটা থাম্বায় বাড়ির নাম, একটা বাড়িতে যারা থাকে তাদের পরিচয়। কেমন হবে বলুন তো? আমার চোখের সামনে পুরো ব্যাপারটা মানে সুন্দর চলে আসলো, ভাল লাগবে না? আমার মনে হয় আজকে আমার এই কথাটার সাথে সবাই রিলেট করতে পারবেন, সবাই হয়তো সহমত পোষণ করবেন। বাড়ির ভীষণ সুন্দর রং হচ্ছে, নজর না লাগে, ওই কিছু কুনজরি আছে না, তাদের জন্য একটু থুতু দিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওর মধ্যে দেখলাম হচ্ছে গিয়ে কৃষাণু আজকে শরীরটা প্রথম দেখে মনে হলো ভালোই আছে, কথাবার্তা বলছিল। তো যাই হোক, ভিডিওতে আজকে ওদের রান্নাবান্না দেখালো। তো রান্না তো আগের দিন থেকেই আমরা জানি, কারণ আগের ব্লগেই কিন্তু মোচা কাটা হয়েছে, সেই মোচাটাকে ছাড়ানো হয়েছে। তো আজকে যে মোচা হবে সেটা নিয়ে, মানে সেটা বলাই বাহুল্য ছিল, আমরা বুঝতেই পারছিলাম যে মোচা হবে, তার উপর শনিবার, ওরা নিরামিষ খায়, তো সেজন্য মোচা তো একটা ভীষণ ভালো অপশান। তো আমি শুনেছি যে মোচা নাকি শনি মঙ্গলবার দিন ঘরে ঢোকাতে নেই, শনিবার না মঙ্গলবার এরকম কোনো ডেট আছে, সেদিন ঘরে ঢোকাতে নেই। যদি কিনেও আনা হয় বাড়ির চালের মধ্যে শুনেছি অনেকে রেখে দিত, কিন্তু খাওয়াটা যায়, মানে আগের দিন এনে খাওয়া যায়। তো যাই হোক, সেখানে দুরকম পদে হলো, হ্যাঁ, মোচার ঘন্টও হয়েছে, আর তার সাথে সাথে মোচার বড়াও হয়েছে। তো মোচার ঘন্টটার মধ্যে দেওয়া হয়েছে ছোলা। তো আমি ভাবছিলাম যে ওদের তো অতগুলো নারকোল ছিল, একটু নারকোল হলেও কিন্তু মন্দ হতো না। আমার আবার নিরামিষ ছোলার নারকোল দিয়ে মোচা বেশি পছন্দ, ওই মোচা চিংড়িচ্ছে, ঠিক আছে। তো দেখে কিন্তু দারুণ লাগছিল। তো আজকে যাই হোক, যখন রান্না করতে করতে শিলাদেবী বলছে কৃষাণুকে, প্রথমে কৃষাণু বাবাকে বলছে যে একটু জল খাবো,
তো বাবা বলছে যে শুধু অর্ডার দেয়, মানে নিজে গিয়ে নেবে না, শুধু অর্ডার দেবে। তো বলছে অর্ডার, শিলাদেবী তখন বললেন যে অর্ডার দেয়, আর জানিস আমি একটু বললাম যে আমাকে একটুখানি আলু এনে দেবে, তো তাতে বললো যে আমি এখন বড় হয়ে গেছি, আমাকে এখন আর কিছু বলবে না করতে। মানে বড়রা আর কি অর্ডার ফলো করে না, এটাই বোঝাতে চাইলো কি জানি। তো ও তো কখন কি বলে ভগবান জানে, কারণ তার কিছুক্ষণ পরেই বলছিল ওখানে ওদের ওই উঠোনটার সামনে দেখিয়ে বলছিল টয়লেট টয়লেট। আমার মনে হয় ওই যে ডগিটা হয়তো টয়লেট করেছে, সেটাই হয়তো বোঝাতে চাইছিল যে বাবা এখানে ওই ডগিটা টয়লেট করেছে। তো পুরোপুরি ভালো করে মানে বললো না। তো তারপর কুল, আজকে আবার সেই কুল দেখালো, প্রচুর পড়ে রয়েছে। তো যেই কুলটা বেছে বেছে সন্দীপ বার করে মানে হাত মানে পারলো আর কি গাছ থেকে, সেই কুলটাই বাজে, পোকা ধরা কুল। তো তার মধ্যেই ও বললো যে চিঠি এসছে। তো সেই চিঠির মধ্যে বললো চিঠিটা পেয়েছি, চিঠিটা ও ভালো করে পড়েছে। তারপর ওর যে লিগাল অ্যাডভাইজার তাকেও ও সেটার কপি পাঠিয়েছে। তো মোচার কথা নিয়ে আরেকটা কথা বলে নিই, সেটা বলে রাখা ভালো। কাকতালীয়ভাবে দেখেছেন আজকে টিন যে ব্লগটা দিয়েছে, সেই ব্লগের মধ্যেও দেখা গেছে টিন যাদের বাড়িতে গিয়ে খেয়েছে নেমন্তন্ন, তারাও কিন্তু মোচা করেছে। মানে বুঝতে পারছেন? এবার মানে এটি কিছু মানুষ আছে না, নাটক হচ্ছে, কি ব্যাপার, ও মোচা খেলো। তো মনে হয় ওই যে কাকিমা যার বাড়িতে খেয়েছে, সে মনে হয় আগের দিন সন্দীপদের দেখেই ছিল যে ওরা মোচা কাটছে, সেই জন্য উনিও তড়িঘড়ি মনে হয় নিয়ে এসে মোচা কেটে টিনকেও মোচাই খাইয়েছে, তাই না? তো যাই হোক, অনেক কিছুই কাকতালীয়ভাবে হয়, যেটার কোনো রকমভাবে আমরা এক্সপ্লেন করতে পারি না। তবে আমি এটুকু জানি, টিন অনেক কিছুই এই সন্দীপদের থেকে মানে নকল করে, সন্দীপকে যা করতে দেখে সেটাই পরবর্তীকালে ও নিজে করে। এরকম একটা কিন্তু আমি ওর টেন্ডেন্সি দেখেছি। তো যাই হোক, এবার চলে আসি যে চিঠি। তো সেই চিঠিটা যখন প্রথম সন্দীপ নিয়ে দেখছিল, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ও আমাদের দেখিয়েছে যে ও দেখছিল। তো সেইটা নিয়ে আমাদের ঘোরামুখি, বাপরে বাপ, ঘোরামুখি বলছে যে আমি মানে ওর আর কি স্পেশাল যে ছিমালি স্টাইল আছে, সেই ছিমালি স্টাইলে অনেক কথাই বললো। সেই কথাগুলোর মধ্যে কোনো কাজের কথা থাকলে নয় আপনাদের বলতাম। ও শুধু বলছে এটাই যে মানে বক্তব্য এটাই যে সন্দীপ মানে অশিক্ষিত, পড়াশোনা অতটা জানে না, অথচ এমন ভাব দেখাচ্ছে ইংলিশে লেখা আছে যেন ও কত বুঝছে। তো সন্দীপ না হয় 8 পাস, ও করতেই পারে এরকম। কিন্তু এই যে ঘোরামুখী, এর আগেও এনভেলপকে এনভেলপমেন্ট বলেছিল, আর তখন দর্শকরা ওকে শিখিয়ে দিয়েছিল, বুঝিয়ে দিয়েছিল। তার সত্ত্বেও দেখলাম আজ ও কিন্তু ওই এনভেলপটাকে এনভেলপমেন্টই বললো, যে ওই যে এনভেলপমেন্টের মধ্যে জিনিসটা এসছে সেটা পড়ে এরকম ভাব দেখাচ্ছে, ওরকম ভাব দেখাচ্ছে। তো ওই এনভেলপমেন্ট ওয়ার্ডটাতেই ওর এই যে নাটকগুলো সম্পূর্ণ কিন্তু মানে মানুষ যারা শিক্ষিত হবে তাদের কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে। ভাই তুই দোষ ধরছিস, তুই দেখ আগে যে এনভেলপমেন্ট। তার উপর এরকম নয় যে নতুন হয়েছে এই ভুলটা, এটা নতুন প্রথমবার হয়েছে, তুই জানতিস না এটাকে এনভেলপ বলে, তাই তুই এনভেলপমেন্ট বলেছিস। এর আগেও একবার এনভেলপমেন্ট বলেছিল ও, এনভেলপকে প্রচুর মানুষ ওকে বুঝিয়ে দিয়েছে। এই ভুল মানুষের হতে পারে, যেমন দেখুন আমার একটা ভুল হয়েছে যখন ওই রুমালির মানে থুনথুনের যে ফাস্টিংয়ের সম্পর্কে বলছিলাম, ওটাকে আমি ইন্টারমিডিয়েট বলেছি। তো ওটা অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট নয়, ইন্টারমিটেন্ট ফাস্টিং। তো আমি এই ওয়ার্ডটা মানে যেভাবে শুনেছি, আমার বুঝতে হয়তো ভুল হয়েছে। তো ভুল হয়েছে, যেটা ভুলই হয়েছে, তার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি। বাট এই ভুলটা আর আমার কিন্তু কোনোদিনও দ্বিতীয়বার হবে না, সেটা আপনারা মিলিয়ে দেখে নেবেন। আমি কিন্তু আর কোনোদিনও ওই ফাস্টিংটাকে ইন্টারমিডিয়েট ফাস্টিং বলবো না। আমার ভুল ছিল, আমি শিখে নিয়েছি। যেমন কিনা আমার যেমন প্রথম থেকেই একটা আমি বলেছিলাম যে অনেক আমার হয়তো ছোটোবেলায় এই ওয়ার্ডটা আমি শুনেছিলাম, কানের মধ্যে গেঁথে গেছে, সম্মান। অ্যাকচুয়ালি সম্মান কথাটাকে সম্মান, আমি সহিত প্রচুর মানুষ এই ওয়ার্ডটাকে ভুল বলে, এমনকি এই ঘোরামুখীও বলে সম্মান বলে না। কিন্তু যখন আমরা দেখেছি সন্ধিতে কিন্তু আছে সমযুক্ত মান ইজ ইকুয়াল টু সম্মান, সেখানে নয়ের কোনো উল্লেখই নেই, নয়ের কোনো মানে কি বলবো ইউজই নেই। তার সত্ত্বেও আমরা সম্মানটা বলি। তো কারণ আমরা যখন কারোর কাছে শুনেছি, তার হয়তো এমনভাবেই সে উচ্চারণ করেছে, সেই মটাকে আমরা আমাদের কানে যে সেই ছোটোবেলা থেকে ন ঢুকে গেছে, সেটা ঢুকেই গেছে। কিন্তু জবের থেকে আমাকে মানুষ বলেছে এই জিনিসটা, যে তোমার কিন্তু মটাকে ন শুনতে লাগছে, তুমি হয়তো ন বলছো,
সেইটা শুনতে খারাপ লাগে, কারণ কথাটা কিন্তু সম্মান। আমি কিন্তু দেখবেন তারপর থেকে আর কোনো একটা ভিডিওতেও দেখবেন না আমি সম্মানকে সম্মান বলেছি। আমি এখন মানে এটাকে পুরোপুরি মানে বুঝেই গেছি যে ভুল হয়েছে, আর ভুলটা কখনো দীর্ঘকালীন চালানো যায় না, ভুল জেনেও ভুল চালানো যায় না। তেমনি দেখুন, ও কিন্তু এনভেলপমেন্ট নয় জিনিসটা, সেটা কিন্তু ওকে ভালো করে বোঝানো হলো। পরের ভিডিওতে বললো যে হ্যাঁ আমি এটা ভুল বলেছিলাম, এটা এনভেলপমেন্ট নয়, এনভেলপ হবে। তার মানে বুঝুন ও কিন্তু তখন এটা শেখেনি, শুধুমাত্র কন্টেন্ট হিসাবেই করেছে। তো ভাবুন, তার মুখে সন্দীপের নামে খিল্লি শুনতে ভালো লাগবে? আমি জানি যারা শিক্ষিত তাদের ভালো লাগবে না, আর যারা একেবারেই অশিক্ষিত, যারা শুধুমাত্র ভাড়ামি দেখতে পছন্দ করে, তারা তো যাই ওর ওখানে হাঁ করে বসে থাকতে। ঠিক আছে, এই যে টিনের দুটো দালাল, দুই দালালই অশিক্ষিত, দুজনের কেউই ঠিকঠাক ওয়ার্ড বলতে পারে না, এক একটা ওয়ার্ড এমন বোকা বোকা ভুলভাল বলে, তাদের কখনো মানা যায় তারা ভুল ধরছে? দেখুন, ভুল মানুষের এই যে একটা ওয়ার্ড ভুল হলো, সেটা একটা আলাদা জিনিস, বাট সেই ভুলটা আজকে ধরিয়ে দেওয়ার পরও যখন আমি বারবার করবো, তখন আপনারাই বলবেন যে এ কি, তোমাকে তো বলে দিলাম। সেখানে চিন্তা করে দেখুন, এই ঘোরামুখী দিনের পর দিন এখনো ফ্ল্যাটকে ফ্ল্যাট, ব্ল্যাককে ব্ল্যাক বলেই যাচ্ছে, ট্রাক, অনেক অনেক অজস্র ভুল। আর শুধু এই নয় যে ইংলিশ, ও বাংলাতেও ভুল করছে। আর সেম হচ্ছে গিয়ে ওই সুপার বদদি, ওই বদদিরও কিন্তু ওই একই রকম অবস্থা, সেম টু সেম। যে নাকি লিগাল ওয়ার্ডটাকে লিগাল উচ্চারণ করতে পারেন না, লিগেল বলেন, হ্যাঁ, তারপর আরও অনেক অজস্র 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 ভুলভাল, সে কি করে সন্দীপকে এই পাস বলে কোনো রকমভাবে পিঞ্চ করতে পারে, তাই না? তো যাই হোক, চলে আসি আবারও সন্দীপের ভিডিওর মধ্যে। আজকে সন্দীপদের দেখলাম পাড়ায় একটা পুজো আছে, ওদের নিমন্ত্রণ ছিল। তো আমার মনে হয় ওই আগের দিন একদিন দেখছিলাম না, অনেক মহিলারা মিলে মাথায় ঘট নিয়ে জল নিতে যাচ্ছিল। আমার মনে হয় চূর্ণী নদী থেকে জল নিয়ে ওরা মনে হয় ঘট স্থাপন করতে যাচ্ছিল। কালী পুজো আছে ওদের পাড়া। তো যাই হোক, যখন সেজে গুজে সন্দীপ এসে ক্যামেরার সামনে দাঁড়ালো, সেখানে দেখলাম সন্দীপকে ভীষণ ভালো মানিয়েছে। এমনিতে ওকে সবাই বলেছে যে ব্লু কালারটা ওকে বেশ ভালো স্যুট করে, আর আজকে ও কুর্তা পরেছিল, তো কুর্তার মধ্যে চাইনিজ কলার, তো এই চাইনিজ কলারওয়ালা যে শার্টগুলো আছে সেগুলো, সেই ধরনের কুর্তা শার্ট, এগুলো ওকে খুব ভালো লাগবে, যেগুলো কলারটাই যে মানে এরকম, যেটা ও পরেছিল যে আমারও এরকম চাইনিজ কলার। এই চাইনিজ কলারওয়ালা কুর্তা শার্ট পাওয়া যায়, লিলেনের যে শার্ট পাওয়া যায়, সেগুলো কিন্তু ভালো মানাবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওর শেভিং নিয়ে। তো সন্দীপকে সবাই বলেছে, আর আমারও একটা পার্সোনাল ধারণা, যে পুরোপুরি ক্লিন শেভড হলে যতটা না ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে হালকা একটা দাড়ি থাকলে বেশি ভালো লাগে। তো সন্দীপ একটা ট্রিমার কিনে নিও, আর যখনই তুমি মানে দাড়ি বড় হবে ট্রিম করে নিও, পুরোপুরি ক্লিন শেভ না করলে। দেখো, মাঝে মাঝে লুক চেঞ্জ করার জন্য অবশ্যই ক্লিন শেভ করতেই পারো, যেখানে যেরকম জায়গা বুঝে। তো যাই হোক, ট্রিমার একটা কিনে নিও, ভালো লাগবে। আর বেশি দাড়ি কাটলে শুনেছি নাকি তাড়াতাড়ি দাড়ি পেকে যায়, ঠিক আছে? এটা আমি আমার হাবির কাছ থেকে শুনেছি। তো তাই জন্য বললাম, বেশি দাড়ি কাটার দরকার নেই, ট্রিম করে নিও, দেখতেও ভালো লাগবে, স্মার্ট লুক লাগবে, আর তোমার আর কি ওই দাড়ি পেকে যাওয়ার সমস্যার থেকেও সমাধান হবে। তো খুব ভালো লাগছিল সন্দীপ, আর হচ্ছে গিয়ে মিশমশাই, শিলাদেবী, সবাই খুব সুন্দর সেজেছে। কৃষাণুকেও দেখলাম এখন সুন্দর একটা জ্যাকেট পরিয়েছে, কারণ ওই যে ওয়েদার চেঞ্জ, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে মাথায় রেখে, ওর যেহেতু শরীরটা আগের দিনই খারাপ ছিল, তো সেই জন্য ওকে হুডিওয়ালা একটা পরিয়েছিল, ভালো লাগছিল। তো ওই যে বাড়িতে গেল, যেখানে নিমন খেতে গেল, দেখলাম, মনে হলো বেশ অবস্থাপন্ন বাড়ি। আর আমার তো সত্যি কথা বলবো, ওই যে যখন দেখাচ্ছিল না খিচুড়িটার তরকারিটা, আমি জাস্ট এরকম করছি, জালব লেগেছে কি বলবো। তো যাই হোক, নিমন খাওয়া ভালোই হলো সেখান থেকে। তারপর বাড়ি এসে সন্দীপ ভিডিওটা শেষ করলো, কিন্তু ভিডিওর মধ্যে ও মাঝখানে কিছু কথা বলেছিল, সেই কথাগুলোই এখন বলবো। সেটা হচ্ছে গিয়ে ওই চিঠিটার সম্পর্কে। তো চিঠিটার সম্পর্কে পড়ে ওইটুকুই আমাদের বললো যে হ্যাঁ, এটা ডিভোর্সের চিঠি। আর এই যে এতদিন ধরে আমরা বলছি, সবাই মিলে বলছে যে চিঠি কেন আসছে না, তো শেষমেশ এসেই গেল চিঠি, সেই জন্য চিঠিটা পাঠাতে বাধ্য হলো। তো এই চিঠিটার সম্পর্কে আমরা শুনেছিলাম যে এই যে যখন কেস করেছিল ওরা, মানে ডিভোর্স ফাইল করেছিল, প্রথম দুটো শুনানি কিন্তু ওদের হয়ে গেছে, আর সেখানে সন্দীপ অ্যাপিয়ার করতে পারেনি। কেন? কারণ এই চিঠিটা ওর কাছে এসেই পৌঁছায়নি।
এসেই পৌঁছায়নি, তাই ও অ্যাপিয়ারই করতে পারেনি। আর ওরাও কোর্টকে এটাই বুঝিয়েছিল যে দেখুন কোর্ট থেকে চিঠি চলে গেছে, কিন্তু আমার মানে হাজব্যান্ড সে এখানে অ্যাপিয়ার হচ্ছে না, তার মানে তার আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, এই বিষয়টা আমি যেটা বলেছি আমাকে একতরফা ডিভোর্স দিয়ে দেওয়া হোক। এই মর্মেই কিন্তু অ্যাপিলটা মানে করেছে আর কি। এখন ওরা যখন ওর দুবার অ্যাপিয়ার করেনি, তো যাই হোক যখন লাস্ট ভিডিওর মধ্যে ওকে তো বলতে হতো, বাধ্য, এটা বাধ্য, না বলে না চেপে কিন্তু পারবে না, কারণ যখন এটা বেরিয়ে যাবে, এখন তো কোর্ট সার্ভিস অনেক কিছু আছে, তো বেরিয়ে যাবে, সেই জন্য বাধ্য ওকে বলতেই হয়েছিল যে আজ তো ডেট ছিল কিন্তু তারা তো আসেনি। তখনই সন্দীপ হয়তো তার টনক নড়েছিল যে কি ব্যাপার হলো, আমার কাছে তো চিঠিই আসেনি, আমি যাব কি করে। তো ও তারপর নিশ্চয়ই খোঁজ খবর নিয়েছে, তারপর বাধ্য হয়েছে চিঠিটা। তো সন্দীপ তখন বলেইছিল যে বেশ কিছু পায়তারা লাগিয়ে ইচ্ছা করে এই চিঠিটাকে চাপিয়ে দেওয়া হয়েছিল, যাতে সন্দীপদের ওপর সন্দীপদের কাছে না পৌঁছায় আর ওরা একতরফা ডিভোর্স পেয়ে যায়। তো যাই হোক সন্দীপ একটা কথা বললো যে এইসব ছলচাতুরির দরকার কি ছিল, যেটা মানে সৎভাবে যেটা সম্ভব ছিল হয়ে যেত, সেইটার জন্য এত কিছু করার কোনো দরকার ছিল না। এটার মানে আপনারা কি বুঝলেন? আমি যা বুঝেছি অবশ্যই আপনাদের বলবো, যে এই যে যা আমাদের মধ্যে অশান্তি হয়েছিল, তুমি চলে গেছিলে যখন চলে গেছিলে, তারপর এই আমাদেরকে পুলিশের হুমকি দেওয়া, পুলিশকে দিয়ে ফোন করিয়ে ছেলেকে নিয়ে নেওয়ার কথা, তারপর হচ্ছে গিয়ে ওকে তুলে আনার কথা, এই সমস্ত কথা, এই জিনিসগুলো এত ভয় ডর আমাদের দেখালে কেন? তুমি যদি ভয় না দেখাতে তাহলে আমিও জিনিসগুলো পাবলিক করতাম না, আর যদি পাবলিক না করতাম তাহলে ভেতর আমাদের যা হওয়ার হয়ে যেত। তাহলে তো তুমি যদি ডিভোর্স চাইছিলে, ডিভোর্স হয়ে যেত, সেক্ষেত্রে না তুমি কাদা ছুটতে না আমি কাদা ছুটতাম। তো কাদা যদি আসে সেটা তো ওই তরফ থেকেই আগে এসেছিল, কারণ অ্যাকশনের রিয়াকশান হয়েছে। যদি ওই থানা থেকে ওরকমভাবে হুড়কো দেওয়ার চেষ্টা ওকে না করা হতো, তাহলে সন্দীপও হয়তো সমস্ত কিছু চেপেই যেত, কিছু বলতো না। কারণ ও নিজে এই বিষয়টা নিয়ে ওরও নিজের একটা পাবলিক ইমেজ আছে, ও ভালো করেই জানে সেই ইমেজটা ড্যামেজ হবে, তাই না? তো বলা যায় না সব কিছুই কিসে কি হতো, যদি বলতে হয় তাহলে এই কথাটা আসবেই। এবার যদি ওদের টিনের তরফের লোকরা বলে যে তুমি যদি না এটাকে পাবলিক করতে তাহলে এই বিষয়গুলো হতোই না, তো সেই পাবলিক করার পিছনের কারণটা আগে জানতে হবে। তাহলে তো বলতে হবে যে যদি ও পরকীয়াই না করতো তাহলে এইসব বিষয় হতোই না, ওরা সুন্দর হ্যাপিলি মানে দে লিভ হ্যাপিলি এভার আফটার, যেরকম একটা হ্যাপি এন্ডিং হয় মানুষের, যেরকম সুন্দর রাজকন্যা রাজপুত্রর যে গল্পগুলো আমরা দেখি সেখানে লেখা থাকে, তারা তারপর সারা জীবন একসাথে সুখে সংসার করিতে লাগিল। যদি নাই হতো এগুলো, তো কোথায় কি হতো, কি জন্য কি, সেই থেকে যদি যেতে যেতে অনেক দূর অবধি আসল কথাটা তো ও পরকীয়া করেছিল। তো সন্দীপ বলেছে যে অ্যালিগেশন, আমার ওপর তো অনেক অ্যালিগেশন লাগানো হচ্ছে, তো সেই অ্যালিগেশনগুলো তো আমি চুপচাপ মেনে নিয়ে চেপে যাব না, এটা তো প্লেন একটা ডিভোর্সের কেস নয়, এর মধ্যে কি আছে, পরকীয়া আছে, এর মধ্যে কি আছে, ফেক 498 কেস আছে। তো এত তাড়াতাড়ি সব কিছু থেকে পাল্লা ঝেড়ে দিলে তো চলবে না, অনেক নাকি অ্যালিগেশন লাগিয়েছে টিন। রিয়েলিটি কি অ্যালিগেশন লাগিয়েছো? যে আমি ইত্তুসা পরকীয়া করছিলাম, সেটাকে আমার হাজব্যান্ড সাপোর্ট করলো না। আমি বলেছিলাম আমি এখানেই থাকবো আর ওর সাথে গল্প করব, আমার হাজব্যান্ড এটা মেনে নিল না। তারপর আমি বলেছিলাম যে আমি এখানেই নিজেকে শেষ করব আর তোকে ফাঁসিয়ে দিয়ে যাব, আমার হাজব্যান্ড সেটাতে আমায় সাপোর্ট করলো না। এই ধরনের অ্যালিগেশন লাগিয়েছো নাকি? এইগুলো অ্যালিগেশন লাগিয়েছো নাকি? বলেছো 5-5টা বছর ধরে জানেন কি অত্যাচার ছিল, আমার শাশুড়ি জোর করে আমাকে গান গাওয়া শিখিয়েছিল, আবার যে তোমার গলা খুব ভালো আছে, তো তুমি গান গাও, তোমার ইচ্ছা ছিল সেটা করো। নাকি বলেছো যে আমার শাশুড়ি কোনোদিনও আমাকে রান্নাঘরে যেতেই দিত না, জানেন এত অত্যাচার করেছে, যে আমার মুখের মধ্যে সেরকমভাবে কোনো দাগছোপ পড়তোই না, যে একটু রান্না করতে গিয়ে বা কিছু করতে গিয়ে একটু হাত পুড়ে যাবে বা একটু কিছু হয়ে যাবে, এগুলো হতোই না। তো যাই হোক, টিন তো জানেন আপনারা যে যখনই মুখ খুলে মিথ্যে কথাই বলে। তো ও বলেছিল যে এটা নাকি ওর প্রথমবার ফেসিয়াল। তো শুনলাম আমাকে অলরেডি কমেন্ট করে যারা অনেক পুরনো ভিডিও দেখেন তাদের মধ্যেই একজন বলেছে যে না, ও বাড়িতে বসে কিন্তু ফেসিয়াল করতো, ওর প্রমোশনের প্রোডাক্ট আসতো সেগুলো দিয়ে ফেসিয়াল করতো। তো বেমালুম আবার মিথ্যে কথা বললো। তো অন্যের হাতের এরকম ঘষা না খেলে কি সেটা ফেসিয়াল নয়?
নিজে হাতে ঘষছি সেটা ফেসিয়াল বলবো না, অন্যের হাতে ঘষা লাগলে তবেই সেটা ফেসিয়াল হয়ে যাবে। তো যাই হোক, যেটা করেছিল সেটা তো ফেসিয়ালও নয়, ক্লিন আপ। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আসল ব্যাপার। এইরকম ধরনের অ্যালিগেশন বাবা মানা যায়? এরকম অ্যালিগেশন সন্দীপ ছেড়ে দেবে? তো যাই হোক, ভিডিওটা এন্ড করে দেবো। তার আগে বলি, এই সুপার বদ্দি আর ছদ্দি, বদ্দি তো পুরো মাথা খারাপ হয়ে গেছে, কি যে বলছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুপ এনা তেনা, বুঝতেই পারলাম না বিন্দু বিসর্গ কিছু। কিন্তু তার মাঝখান থেকে একটাই কথা শুনলাম, বললো যে উনি নাকি কারোর সাথে যোগাযোগ করেন না। হ্যাঁ, কেউ বলতে পারবে যে সুপার সাথে আমি যোগাযোগ করেছি? আর এই যে এরম এরম করলো, আমার মনে হয় ওটা সীমাকে ঠুকলো। ওটা মনে হয় সীমাকে ঠুকলো। তো সীমা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের সম্পর্কে আমরা সবাই জেনেছি যে কিছু দর্শকরা তৈরি করেছিল, যার মধ্যে সীমাকে অ্যাড করা হয়েছিল, সীমাও ছিল। তো এই বিষয়টা সীমা যদি মনে করে করবে, ক্লিয়ার করবে, না করলে বয়েই গেছে। কারণ ও তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে একটা লাইভ অ্যারেঞ্জ করেছিল, বলেছিল সবাইকে যে তোমরা এসো যারা যারা আছো। তো তার মধ্যে তো কেউ আসেনি, যাদের প্রবলেম ছিল তারা তো কেউ ছিল না, দেখেছিলাম। তো যাই হোক, সেই লাইভটাতে তো আমিও ছিলাম, যে সত্যি যারা আসবে তাদের কি প্রবলেম হচ্ছে, কারণ গ্রুপে থাকি না থাকি, বাট কার কি প্রবলেম হচ্ছিল যেটা নিরপেক্ষভাবে যাতে শুনতে পারি, সেই জন্য আমিও ছিলাম। তো কেউ তো তাদের বক্তব্য ওখানে বললো না। এবার অন্যদের কাছে গিয়ে কী বলছে সেটা নিয়ে, সেটা যারা আছে ওখানের মধ্যে, কারণ বলছে যে অনেক নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আছে ওখানে, যাদের সাথে নাকি মানে মুখে মিষ্টি আর পিছনে নাকি তিতো, এরকম সম্পর্ক, যারা নাকি সীমার মেয়েকে নিয়ে বলেছে এরকম ধরনের কথা। তো এরকম যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, তারাই তাদের পক্ষটা ওনার সম্পর্কে রাখবে। বাট এই যে কথাটা বললো, আমার কাছে কানে আটকালো একটাই কথা, বললো যে আমি কি কোনোদিনও চোপার সাথে কথা বলেছি? না, উনি চোপার সাথে হয়তো ডাইরেক্টলি কথা বলেননি, কিন্তু উনি কি সেম কথাটা কসম দিয়ে বলতে পারবেন সঙ্গীর সম্পর্কে? ওই যে কল রেকর্ডিংটা আসলো কোথা থেকে? কারণ এই সঙ্গীত ডাইরেক্টলি ওনাকে পাঠিয়েছিল। তো সঙ্গীর সাথে যোগাযোগ করা, ফোনে না কথা হোক না কেন, ডিএমএ যে কথা হয় না, হতে পারে না? কারণ লিখে কথা বললে, ভয়েস নোট দিয়ে কথা বললে সেটা কথা নয়, যোগাযোগ নয়, নিশ্চয়ই যোগাযোগ। ওনার সাথে নালে উনি আগের থেকে, যা পরে আমরা দেখছি সেটা উনি বলে আমি আগের থেকে জানতাম, আমি আগের থেকে সমস্ত কিছু জানি। কি করে আগের থেকে জানতে পারে? একটা হয় মানুষ অনুমান করতে পারে, যেমন আমি অনেক কিছু অনুমান করি যে এই যে এরকম দেখছি, হয়তো এরকম মিলে গেলেও মিলে যেতে পারে, অনুমান ভিত্তিক কথা। বাট উনি তো বলেন যে আমি আগের থেকে জানতাম, মানে আমার কাছে আগের থেকে ইনফরমেশান রয়েছে। তো ইনফরমেশান আগের থেকে থাকে তখনই যখন মানুষ যোগাযোগ রাখে। তো উনি বলতে পারবেন, হ্যালো না বলুক না, দরকার নেই হ্যালো বলার, লিখে সেখান থেকেও তো কন্টেন্ট নেওয়া যায়। লিখেই যে যেরকমভাবে এসছে কল রেকর্ডিংটা ওনার কাছে, ঠিক সেরকমভাবেই রোজ হয়তো ওনার কাছে কন্টেন্ট চলে আসে যে এই বিষয়টা নিয়ে কথা বলুন, এই বিষয়টা নিয়ে তুলে ধরুন, এইটা দেখুন ও কীরকম বলছে সেটা নিয়ে কথা বলুন। সেরকমই করে আমার মনে হয়, ওনার কথাতেই যা শুনলাম তাতে বলছি। তো যাই হোক, এবার সেম আরেকজন আবার চোপার ছর্দি, সে তো বলছে যে সন্দীপের হয়ে যারা ভিডিও করে তারা নাকি কমিউনিটির লোভে ভিডিও করে। মানে কত বড় হাস্যকর কথা ভাবুন, যেখানে কিনা সন্দীপ কোনোদিনও কোনো মানে ওর পরে কোনো ভিডিও ও কমিউনিটিতে তোলেনি, এমনকি চোপার এগেনস্টের ভিডিও ও কমিউনিটিতে তোলেনি। এই কাজটা করেছে দিনের পর দিন এই ভাঙা টিন ওর মানে ওর সাপোর্টে যারা ভিডিও করেছে তাদের ভিডিওকে কমেন্ট মানে কমিউনিটিতে দিয়েছে, কমেন্ট করেছে, সব করেছে, লাইভে গেছে তাদের চ্যানেলের। তার সেম আর কি ও যাকে মানে সন্দীপের এগেনস্টের ভিডিও, এমনকি সীমা, এমনকি আমার এগেনস্টেও যে ভিডিও করেছে সেই ভিডিও, মানে সেই চ্যানেল তার হয়তো 300-400টা সাবস্ক্রাইবার, সেখানে গিয়ে পর্যন্ত উৎসাহ দিয়ে এসছে আমার এগেনস্টে ভিডিও করার জন্য, সীমার এগেনস্টে ভিডিও করার জন্য, সন্দীপের এগেনস্টে ভিডিও করার জন্য। তাহলে চিন্তা করে দেখুন তো। আর বলছে নাকি যোগাযোগ তো টিনের দালালরাই বলেছিল, টিনের সাথে ডাইরেক্টলি যোগাযোগ হয় না, যোগাযোগ হয় ওর ওই ফোকলার মাধ্যমে। ফোকলা সবার সাথে যোগাযোগ রেখেছে, তো ব্যাস আর কি আছে? ফোকলা যোগাযোগ রাখা মানেই তো টিন যোগাযোগ রাখা। সেখানে নালে ফোকলার যে কথা, ফোকলার মার খেয়েছে না খেয়েছে সেটা অন্যের একজনের চ্যানেল, কন্ট্রোভার্সি চ্যানেলের মধ্যে বলতে হচ্ছে কেন? ফোকলার নিজস্ব চ্যানেল নেই, ও তো সেখানেই বলতে পারে চারপাশ থেকে শুনে। তো যাই হোক, একটা জিনিস দেখলাম, ফোকলা নিজেকে বলছে ও নাকি মুম্বাই মহারাষ্ট্রতে থাকে, লিভস ইন মুম্বাই মহারাষ্ট্র। তো বলি ফোকলা বলছি যে যদি সত্যি ও মানে মুম্বাই মহারাষ্ট্রতে থাকে, তাহলে ওই সিলিংকের সামনে গিয়ে একটা লাইভ হয়ে যাক,
ये मैं हूँ, ये সিলিং है আর ये মুম্বাই है, এরকম করে বলতে পারবে? পারবে, কিন্তু নিজের স্টেটাস মানে প্রোফাইলে লিভস ইন মুম্বাই মহারাষ্ট্র করে রেখেছে। ভাবতে পারেন কীরকম জিনিস। তো যাই হোক, এই দুই বদ্দি ছদ্দির মাথা একেবারে গেছে গিয়ে। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।